ক্লাস 7-এর মেয়েরা আজকে আমরা এর আগের দিন সময় ও গতি চ্যাপ্টারে মোটামুটিভাবে বল সম্পর্কে ধারণা করতে পেরেছিলাম। তারপর আমরা নিউটনের 3টে গতিসূত্র সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা আমরা করব সেটা হচ্ছে কিনা শক্তি ও কার্য। সোজা কথা এটাকে বলা হয় এনার্জি। শক্তি মানে এনার্জি আর কার্য মানে ওয়ার্ক। দেখো আমরা এখানে আমরা সারাদিনেই তো অনেক কাজ করি। আমরা জানি যে আমাদের এই হাঁটা চলা সব কিছুই কিন্তু আমরা কাজ বলে ধরি, কিন্তু ভৌতবিজ্ঞানের ভাষায় কাজ করাটার একটা আলাদা অর্থ আছে, সেটা আমি বলছি। কিন্তু আমি আমাদের সাধারণ যে কাজ করার সামর্থ্যের কথাই যদি আমি ধরি, আমাদের দৈনন্দিন কাজগুলো, সেগুলো মনে করো আমি যদি অনেকক্ষণ ধরে না খেয়ে থাকি তাহলে কি হবে, আমার কিন্তু কাজ করার সামর্থ্য কমে যাবে। আবার যখন আমি খাবার খেয়ে থাকবো তখন কি হবে, আমার কাজ করার সামর্থ্য আবার খাবার খেলে ফিরে পাবো আমি। তাহলে আমরা খাবার থেকে নিশ্চয়ই এমন কিছু পাই যেটা কিনা আমাদের কাজ করার সামর্থ্য জাগায়। এবার আমরা বলবো যে খাবার থেকে আমরা পাই শক্তি, এবং আমরা শক্তিকে তাহলে আমি কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, আমরা বলবো যে কাজ করার সামর্থ্যই হলো শক্তি। ঠিক আছে? তাই সেই কারণেই কিনা খাবার আমাদের এই কাজ করার সামর্থ্য যোগান দিচ্ছে, অর্থাৎ শক্তি যোগান দিচ্ছে। সেই জন্য আমরা বলছি কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলছি। এবার আমি কাজের ব্যাপারটা একটু আসি। আমি এখানে ভৌতবিজ্ঞানে আমি কাজ করা বলতে কি বোঝাচ্ছি, আমি কথার কথা বলছি। ধরো মনে করো তুমি তোমার একটা ব্যাগের মধ্যে তুমি 5টা বই আর 5টা খাতা তুমি ভরেছো। ঠিক আছে? তুমি 5টা বই আর 5টা খাতা তুমি ভরেছো, 5টা বই ও 5টি খাতা। এবার তুমি কি করলে, তুমি মেঝে থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় তুমি এই 5টা বই আর 5টা খাতা তুমি তুলে রাখছো। মনে করি একটা টেবিলই রয়েছে এখানটায়, তুমি এই 5টা বই আর 5টা খাতা ভর্তি ব্যাগটাকে তুমি এখান থেকে নিয়ে তুমি টেবিলের উপর তুলে রাখছো। তাহলে কি করতে হবে, তোমাকে কিন্তু একটা পরিশ্রম করতে হবে। এবার তুমি কি করলে, তুমি এবার এটাকে তুলে রাখলে, এবার অন্য একটা ব্যাগে তুমি মনে করো ওই রকমই একটা ব্যাগ, তাতে তুমি এবার 10টা বই আর 10টা খাতা তুমি ভরেছো। তাহলে সেই 10টা বই আর 10টা খাতা ভর্তি ব্যাগটাকে তুমি এবার মেঝে থেকে ওই টেবিলের উপরই তুলে রাখলে। তাহলে সেখানেও তোমাকে পরিশ্রম করতে হলো, দুই ক্ষেত্রেই কিন্তু তোমাকে একটা বল প্রয়োগ করতে হয়েছে। কেন এখানে বল প্রয়োগ করতে হয়েছে, দেখো আমি একটা ভারী বস্তুকে ওপরে তুলে রাখছি, তার মানে আমাকে যে ব্যাগের যে ওজনটা, আগের দিনে বলছিলাম ওজন সম্পর্কে, যে পৃথিবী সব বস্তুকে নিচের দিকে যে বলে টানে, সেটাকেই আমরা বলি বস্তুর ওজন। এবার দুই ক্ষেত্রেই আমি কি করছি, আমি কিন্তু বস্তুর ওজনের বিরুদ্ধে আমি কিন্তু ওই বই খাতা ভর্তি ব্যাগটাকে তুলছি। তাহলে দুক্ষেত্রেই আমাকে পরিশ্রম করতে হয়েছে, দুক্ষেত্রেই আমাকে বল প্রয়োগ করতে হয়েছে। কিন্তু দুই ক্ষেত্রেই কি আমাকে সমান বল প্রয়োগ করতে হয়েছে? 5টা বই আর 5টা খাতা ভর্তি ব্যাগকে ওপরে তুলতে আমাকে যে যতটা পরিশ্রম করতে হয়েছে, এই 10টা বই আর 10টা খাতা ভর্তি ব্যাগকে আমি ওই একই উচ্চতায় তুলতে কি আমাকে সমান পরিশ্রম করতে হয়েছে? নিশ্চয়ই নয়। আমার এটা কমন সেন্সেই বলে, যে স্বাভাবিক ধারণা থেকে আমার এটা বোঝা যায় যে আমি 10টা বই আর 10টা খাতা ভর্তি ব্যাগটাকে একই উচ্চতায় তুলতে কিন্তু আমাকে বেশি পরিশ্রম করতে হয়েছে। দুক্ষেত্রেই আমি একই উচ্চতায় তুলছি বস্তুটাকে, মেঝে থেকে আমি একই উচ্চতায় রাখছি, কিন্তু যেখানে আমি বেশি ভারী বস্তুকে ওপরে তুলছি সেখানে কিন্তু আমার প্রযুক্ত বলের পরিমাণও এখানে কিন্তু বেশি হবে, এবং সেখানে কিন্তু আমার তত বেশি পরিশ্রম করতে হবে। আবার আমি ধরো আরেকটা করছি, আমি এবার কি করলাম, আমি এবার তাহলে এইখানে আমি বুঝলাম যে একই উচ্চতায় তুলতে বেশি ভারী বস্তুকে মানে দুটো বস্তুর যদি ওজন আলাদা হয়, তাহলে বেশি ভারী বস্তুকে একই উচ্চতায় তুলতে
বেশি কার্য বা বেশি কাজ করতে হচ্ছে, এটা আমরা এখান থেকে বলতে পারি। সেখানে আমার বল প্রয়োগের মানটাও এখানে বেশি হচ্ছে, এখানে প্রযুক্ত বলের পরিমাণও বেশি হচ্ছে। ঠিক আছে, তাই এটা কিন্তু আমরা জানলাম। এবার আমি মনে করি এই 5টা বই আর 5টা খাতা ভর্তি ব্যাগটাকে আমি টেবিলে তুলেছিলাম। এবার আমি 5টা বই আর 5টা খাতা ভর্তি ব্যাগকে আমি টেবিলের তুলনায় উঁচু একটা জায়গাতে আমি তুলে রাখছি, মনে করো একটা আলমারির মাথায় আমি এবার তুলে রাখছি। তাহলে এটার উচ্চতা কি হচ্ছে? এটার উচ্চতা কিন্তু বেশি। মনে করো এখানে আমাকে এটা 5 মিটার উচ্চতায় তুলতে, আমি কথার কথা বলছি, ধরো এটা আমার 2 মিটার উচ্চতায় তুলতে হচ্ছে, এইখানে মনে করো আমাকে এটা 5 মিটার উচ্চতায় তুলতে হচ্ছে। তাহলে কি 5টা বই প্লাস 5টা খাতা ভর্তি ব্যাগ আমি সেখানেই তুলছি, কিন্তু যেখানে আমার বেশি উচ্চতায় বস্তুটাকে তুলে রাখতে হচ্ছে সেখানে কি হচ্ছে, আমার কিন্তু এখানে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, মানে কাজের পরিমাণ সেখানে কিন্তু বেশি হচ্ছে। তাহলে আমি এই আরেকটা পয়েন্টও এখান থেকে লিখতে পারি যে সমান ওজনের দুটো বস্তুর সমান ওজনের দুটি বস্তুর মধ্যে বেশি উচ্চতায় তুলতে বেশি পরিশ্রম করতে হবে, অর্থাৎ আমি সেখান থেকে বলতে পারি যে কাজের পরিমাণও সেখানে কিন্তু বেশি হবে। ঠিক আছে, সমান ওজনের দুটো বস্তুর মধ্যে আমি যে বস্তুটাকে বেশি উচ্চতায় তুলছি সেইখানে কিন্তু আমাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে। তাহলে আমি দুটো জিনিস এখানে দেখলাম, যে আমি এখানে প্রযুক্ত বলের পরিমাণের ওপর আমার নির্ভর করছে কাজের পরিমাণ, আর নির্ভর করছে কার ওপরে না, আমি কতটা উচ্চতায় বস্তুটাকে তুলছি বা বস্তুর সরণ কতটা হচ্ছে তার ওপর। ঠিক আছে, এই দুটো বিষয়ের ওপর কিন্তু আমার কাজের পরিমাণ নির্ভর করছে। তাহলে সেই জন্য আমরা বলতে পারি যে এইখানে কাজের পরিমাণ নির্দেশ করার জন্য একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে কি, কাজের পরিমাণ সমান বস্তুর ওপর প্রযুক্ত বল সমান ওই প্রযুক্ত বলের প্রভাবে যে বস্তুর সরণ কতটা হলো। ঠিক আছে, এই দুটো বিষয়ের ওপর কিন্তু নির্ভর করছে, এবং কাজের পরিমাণ আমরা এই দুটোর গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। আমরা এখানে কাজের পরিমাণকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করতে পারি, মানে ওয়ার্ক। প্রযুক্ত বলকে এফ মানে ফোর্স, যেহেতু সেজন্য ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করতে পারি। সরণকে ডি দিয়ে প্রকাশ করতে পারি, স্মল ডি। তাহলে আমরা এখানে বলতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ গুণ ডি। সেখানে কিন্তু ডাব্লিউ কি, এফ কি, ডি কি সেগুলো লিখে দেওয়া দরকার, আমি এখানে লিখে দিয়েছি যে ডাব্লিউ মানে কাজের পরিমাণ বোঝাচ্ছে, এফ মানে প্রযুক্ত বল, আর ডি মানে হচ্ছে বস্তুর সরণ ওই প্রযুক্ত বলের প্রভাব। ঠিক আছে, তাহলে দুটো জিনিস এখানে জানলাম, যে কাজের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আমি প্রযুক্ত বল কতটা আর প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর সরণ কতটা। যেখানে আমি বেশি ভারী বস্তুকে তুলছি তাহলে সেখানে কি বস্তুর ওজনটাও বেশি, আমাকে সেই ওজনের বিরুদ্ধে আমাকে বস্তুটাকে তুলতে হচ্ছে, তাহলে সেখানে কিন্তু প্রযুক্ত বল বেশি প্রয়োগ করতে হচ্ছে, কাজের পরিমাণ বেশি হচ্ছে, বেশি পরিশ্রম হচ্ছে। আর যেখানে আমার বেশি উচ্চতায় তুলতে হচ্ছে বা বস্তুর সরণ যেখানে বেশি হচ্ছে সেইখানে কিন্তু আমার বলছি যে কাজের পরিমাণ সেখানেও বেশি হচ্ছে। এবার ভৌতবিজ্ঞানে এইটা কিন্তু মনে রাখবে যে প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর সরণ হলে তবেই কিন্তু বোঝা হবে যে কাজ হয়েছে। যদি আমি ধরো একটা ভারী পাথরের টুকরোকে বা একটা ভারী টেবিলকে আমি ধরো বল প্রয়োগ করে একটুও সরাতে পারলাম না, তখন কিন্তু বলবো যে আমি কোনো কাজ হয়নি আমি বলবো, কারণ আমি বস্তুর কোনো সরণ ঘটাতে পারিনি প্রযুক্ত বলের প্রভাবে। ঠিক আছে, তাহলে প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর সরণ যদি হয় তখনই বলবো কিন্তু কাজ হয়েছে। এবার আমরা এসআই পদ্ধতিতে কাজ মাপার একক কী সেটা আমি জানবো। দেখো, এসআই পদ্ধতিতে যে কাজ মাপার একক সেটা হচ্ছে কি, কাজ পরিমাপের একক হচ্ছে জুল। ঠিক আছে, আমরা সবাই জানি যে প্রযুক্ত বলের একক হয় এসআই পদ্ধতিতে নিউটন, সরণের একক হয় মিটার,
সেরকম কাজ পরিমাপের একক হচ্ছে এসআই পদ্ধতিতে জুল। তাহলে আমি এখানে এই যে সম্পর্কটা, এখান থেকে আমি কি লিখতে পারি দেখো, আমি যখন 1 জুল, ডাব্লিউ মানে 1 জুল মানে তোমার কাজ, ইকুয়াল টু কি প্রযুক্ত বল 1 নিউটন, গুণ আমি যদি সরণের যে একক মানে 1 মিটার লিখি, তাহলে 1 জুল সমান 1 নিউটন গুণ 1 মিটার, এভাবে লেখা যেতে পারে। এটার মানে আমি কি বোঝাচ্ছি, 1 জুল কাজ বলতে আমি তাহলে কি বোঝাচ্ছি না, বোঝাচ্ছি যে 1 নিউটন বল প্রয়োগ করে একটা বস্তুকে যদি আমি বল প্রয়োগের দিকে 1 মিটার সরাতে পারি, তাহলে আমরা যেটা বলবো 1 জুল পরিমাণ কাজ সেখানে হয়েছে। ঠিক আছে, মানে আমি একটা বস্তুকে আমি ওপরেই যে তুলতে হবে বস্তুকে তা নয়, এখানে আমি একটা উচ্চতায় তুলেছি বস্তুকে, তার মানেই যে কাজ হচ্ছে। আর আমি যদি পাশাপাশি বস্তুটাকে সরাই তাহলে কাজ হবে না এমনটা কিন্তু নয়। আমি যদি একটা বস্তুকে এরকমভাবে বল প্রয়োগে যদি তার সরণ ঘটাতে পারি, তাহলেও কিন্তু আমি বলবো সেখানে কাজ হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যে 1 নিউটন বল প্রয়োগ করে যদি একটা বস্তুকে বল প্রয়োগের দিকে, যেদিকে আমি যে অভিমুখে বলটা প্রয়োগ করছি সেই দিকে আমি যদি 1 মিটার সরাতে পারি, তাহলে বলবো যে 1 জুল পরিমাণ কাজ এখানে হয়েছে। হলো? আচ্ছা, তাহলে আমি এবার কোন ক্ষেত্রে কাজের পরিমাণ বেশি, কোন ক্ষেত্রে কাজের পরিমাণ কম, সেটা আমি তাহলে বুঝতে পারলাম। এবার দেখো, আমার যদি এখানে এবার আমি আরেকটা পরীক্ষা আমি হাতে নাতে এখানে করতে পারি। আমি দুটো ওজন নিলাম, মানে আমাদের বাটখারা যে হয় না, সেই বস্তুর ভর পরিমাপ করা হয় বাটখারা যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, তাহলে সেই রকম আমি দুটো বাটখারা আমি যদি নিলাম, মনে করো, আর দুই বন্ধু, ধরো তুমি আর তোমার এক বন্ধু, মনে করো তুমি বিভিন্ন কাজ করার চেষ্টা করছো। কি করছো, মনে করো প্রথমে তুমি কি করলে, যে 1 কিলোগ্রামের একটা বাটখারা তুমি তুললে আর তোমার বন্ধু নিল। ঠিক আছে, নিয়ে এবার তারা দুজনেই কি করলো, এইভাবে টেবিলের একটাই টেবিলের ওপর রাখলো। তুমি 1 কেজি বাটখারা নিয়ে টেবিলের ওপর রাখলে, তোমার বন্ধু 1 কেজি বাটখারা নিয়ে তুলে সেটাকে টেবিলের ওপর রাখলো। তাহলে সেখানে যেটা করা হয়েছে যে সমান ওজনের দুটো বস্তুকে নেওয়া হয়েছে। দেখো, 1 কেজি ভরের বাটখারাকে পৃথিবী সব সময় সমান বলে আকর্ষণ করবে, মানে এই বাটখারাটাকেও যে বলে টানছে, এই বাটখারাটাকেও সেই বলেই টানছে, মানে বস্তু দুটোর ওজন সমান। তাহলে আমি যখন এর বিরুদ্ধে কাজটা করতে যাচ্ছে, তখন কি হচ্ছে, দুই ক্ষেত্রেই সমান বল প্রয়োগ করতে হচ্ছে এবং দুটোকেই আমি একই উচ্চতায় তোলার কথা বলছি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে প্রযুক্ত বলও সমান, কাজ তোমার বস্তুর সরণ যতটা হয়েছে সেটাও সমান, তাহলে কাজের পরিমাণ কিন্তু দুজনের ক্ষেত্রে সমান হবে। কিন্তু এবারে কি করলে, এবারে মনে করো তুমি এবার এখানে সমান কাজ হয়েছে তাহলে বললাম, কিন্তু এবারে কি করলে, মনে করো তুমি এবার 2 কেজির একটা বাটখারাকে নিয়ে তুমি এই টেবিলের ওপর তুমি রাখলে। ঠিক আছে, তুমি এবার 2 কেজির একটা বাটখারাকে নিয়ে তুমি টেবিলের ওপর রাখলে, আর তোমার বন্ধু কি করলো, তোমার বন্ধু 1 কেজির বাটখারাকে নিয়ে টেবিলের ওপর রাখলো। তাহলে একই উচ্চতায় তুমি দুটো বস্তুকে তুলছো, কিন্তু দুটো বস্তু দেখো ওজন আলাদা। 2 কেজি ওজনের 2 কেজির বাটখারাটাকে অবশ্যই পৃথিবী বেশি বলে নিচের দিকে টানবে, মানে তার ওজন বেশি হবে। তাহলে এরকমভাবে যার ওজন বেশি তাকে ওপরে তুলতে আমাকে অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে 2 কেজি এবং আমি এখানে একই উচ্চতায় দুটো বস্তুকে তুলছি, তাহলে বলা যেতে পারে যে 2 কেজির বাটখারাটাকে তুলতে কিন্তু কাজের পরিমাণ বেশি হচ্ছে এখানে। ঠিক আছে, এইখানে কিন্তু এই জায়গাটায় কিন্তু কাজের পরিমাণ এখানে বেশি হচ্ছে, যেহেতু এখানে আমার প্রযুক্ত বলের মানটা বেশি। সরণটা একই, কিন্তু প্রযুক্ত বলের মানটা বেশি। এবার মনে করো, এবার টেবিলে না করে আমি ধরো, আচ্ছা আরেকটা কাজও করতে পারি। ধরো আমি এবার টেবিলের ওপর আমি আরেকটা টেবিল রেখে দিলাম। ঠিক আছে, তাহলে সেইখানে কি হবে, এই রকম একটা টেবিল, তার ওপর আমি আর একটা টেবিল রেখে দিলাম, এর ওপর আর একটা টেবিল, এইভাবে বসিয়ে এবার কি করা হলো, এবার মনে করো তোমার 1 কেজির বাটখারা নিয়ে এবার একজন, তুমি মনে করো নিচের টেবিলটায় রাখলে, আর তোমার বন্ধু মনে করো সে ওপরের টেবিলটায় রাখলো। তাহলে এখানে কি হলো, দুটো কিন্তু সমান ওজনের তোমার বস্তুকে তোলা হচ্ছে, কিন্তু ভিন্ন উচ্চতায়। যেখানে আমার বেশি উচ্চতায় বস্তুটাকে তুলতে হচ্ছে, সেইখানে কিন্তু কাজের পরিমাণ বেশি হচ্ছে।
ঠিক আছে, যেখানে আমার উচ্চতার মানে বেশি সরণ ঘটাতে হচ্ছে বস্তুটা, সেখানে কিন্তু কাজের পরিমাণ এখানে বেশি হচ্ছে। তাহলে আমি পরিষ্কারভাবে দুটো জিনিস জানলাম যে প্রযুক্ত বল ও প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর সরণ, এই দুটো বিষয়ের ওপর কাজের পরিমাণ নির্ভর করে। প্রযুক্ত বলের পরিমাণ যদি বেশি হয়, একই উচ্চতায় আমি বস্তুকে মানে একই পরিমাণ সরণ আমি ঘটাচ্ছি, তখন কিন্তু কাজের পরিমাণ বেশি হবে। আবার যদি সরণের পরিমাণ বেশি হয়, আমি একই পরিমাণ বল মনে করো আমি প্রয়োগ করছি, কিন্তু সরণটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমার বলছি যে কাজের পরিমাণ সেখানে বেশি হচ্ছে। তাহলে এইভাবে আমরা কাজের পরিমাণের বিভিন্ন ইয়েটা বলতে পারি, এইখানে কাজের পরিমাণ এখানে বেশি হয়েছে। তাহলে এইটা আমার জানা গেল যে কাজের পরিমাণ কী কী বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করে দেখতে পারি। এই যে আমরা এতক্ষণ ধরে বললাম যে প্রযুক্ত বলের প্রভাবে বস্তু যদি সরণ হয় তাহলে বলবো যে কাজ হয়েছে। আচ্ছা, একটা কাজ করি, এই যে আমি একটা স্প্রিং নিয়েছি, এই যে ধরো একটা স্প্রিং নিয়েছি, এই স্প্রিংটাকে, এটা প্রত্যেকে জানে এটা পেনের মধ্যেই থাকে, ডট পেনের ভেতরে অনেক সময় স্প্রিং থাকে। তো এই স্প্রিংটাকে যদি আমি দুপাশ থেকে টেনে নিই, তাহলে কি দেখতে পাবো? দেখো, আমি তো তার টান দিচ্ছি, মানে কি, আমি তো এটাকে বল প্রয়োগ করছি। এবার এইখানে স্প্রিংটা কিন্তু সামগ্রিকভাবে কোনো রকম স্থান পরিবর্তন হলো না, আমার হাতের থেকে বেরিয়ে কিন্তু ওটা নিজে নিজে কোথাও চলে গেল না। কিন্তু কি হলো দেখো, স্প্রিংটার কিন্তু আকৃতিগত পরিবর্তন হলো। মানে স্প্রিংটা এইরকম ছিল, তার কিন্তু একটা দেখো আকৃতিগত পরিবর্তন হলো। দেখো ভেতরের যে ফাঁকগুলো ছোটো ছোটো অংশের, সেই ফাঁকটা কিন্তু বেড়ে গেছে। তাহলে এখানে আমি কি বলবো? এখানে কি তাহলে বস্তুটা আমার বল প্রয়োগের ফলে কাজ হয়েছে? আমরা এখানে জানবো যে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর যে সামগ্রিক স্থান পরিবর্তনই হতেই হবে এমনটা নয়, বস্তুর আকার বা আয়তনেরও পরিবর্তন হতে পারে, সেখানেও আমরা কিন্তু বলবো প্রযুক্ত বল দ্বারা কার্য হয়েছে। এখানে স্প্রিংয়ের ক্ষেত্রে যেটা হয়েছে যে বল প্রয়োগে স্প্রিংটার সামগ্রিক কোনো সরণ হয়নি, কিন্তু স্প্রিংয়ের ভেতরে এই যে ছোট ছোট অংশগুলো রয়েছে তাদের মধ্যেকার মানে স্থান পরিবর্তন হয়েছে, মানে ফাঁকটা দেখো বেড়ে গেছে। তাহলে স্প্রিংয়ের মধ্যেকার ছোট ছোট অংশের স্থান পরিবর্তনের ফলে আমরা বলতে পারি এখানে কাজ হয়েছে, যেখানে যার ফলে স্প্রিংটার আকৃতিগত পরিবর্তন হয়েছে। তাহলে এখানেও কিন্তু প্রযুক্ত বল কাজ করেছে আমরা বলবো। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস তোমরা দেখতে পাবে তোমাদের শরীরের সঙ্গেও রিলেটেড। আমরা যে কাজ করি, কাজ করে কোনো ধরো একটা, এই যে আমি তোমাদের বইতেই এই ছবিটা দেওয়া রয়েছে, বলছি, ধরো এই যে তুমি চেয়ারে বসে তুমি জোরে জোরে শ্বাস নিচ্ছ। এবার শ্বাস নেওয়ার সময় দেখবে, শ্বাস নেওয়া ছাড়া এই সময় দেখবে বুক ওঠানামা করছে। তাহলে এই সময় যে ওঠানামা হচ্ছে, এই যে বুকের এইখানে নেমে যাচ্ছে, ছেড়ে দিচ্ছ তুমি, এইখানে বুকটায় ফুলে উঠছে, তাহলে এই জায়গাটায় বল খেয়ে প্রয়োগ করেছে। এই বলের প্রভাবে কোনো কাজ হচ্ছে কি? এখানে আমরা একটাই কথা বলতে পারি, এখানে যেটা বলেছে দেখবে, বুকে যে একটা আমরা জানি একটা খাঁচা থাকে, হাড় ও পেশি দিয়ে তো ঠিক এরকম একটা খাঁচা থাকে, এর ভেতরে থাকে হচ্ছে দেখো ফুসফুস। এবার নিঃশ্বাস প্রশ্বাস যখন এই শ্বাস নেওয়া ছাড়া হচ্ছে, তখন বিভিন্ন পেশির সংকোচন প্রসারণ হয়, যার জন্যে ফুসফুসেরও কিন্তু সংকোচন ও প্রসারণ হয়। ফলে ফুসফুসের আকার ও আয়তনের পরিবর্তন হয়। যখন ফুসফুস সংকুচিত হয়ে যাচ্ছে, আকারটাও সংকুচিত হয়ে যাচ্ছে, যখন প্রসারিত হয়ে যাচ্ছে, তখন কি আকারটা প্রসারিত হয়ে যাচ্ছে। এখানে পেশির বলের দ্বারা কাজ হচ্ছে, কিন্তু ফুসফুসটার তো সামগ্রিক কোনো স্থান পরিবর্তন হচ্ছে না, মানে ফুসফুসটা এইখান থেকে বেরিয়ে আসছে না, কিন্তু ওই যে ফুসফুসের আকার ও আয়তনের পরিবর্তন হয়েছে, যে সংকোচন প্রসারণ, এর জন্য কিন্তু কাজ হচ্ছে আমি বলছি। ঠিক আছে, এইখানে আমরা বলতে পারি যে এই বলেছে যে পেশির বল ক্রিয়া করছে শেষ পর্যন্ত ফুসফুসের ভেতরে যে বায়ু থাকে তার ওপর, ফলে এই বাতাসই কিন্তু শরীরের বাইরে বেরিয়ে আসে অথবা ভেতরে প্রবেশ করে, এইভাবে কাজ সংগঠিত হয়, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা চোখে দেখে সেটা বোঝা যাচ্ছে না। এরকম ধরো একটা দেয়াল রয়েছে, ইটের দেওয়াল। এবার ইটের দেয়ালটাকে তুমি অনেকক্ষণ ধরে জোরে জোরে তুমি ঠেলতে চেষ্টা করলে, তুমি কি দেয়ালটাকে ঠেলে সরাতে পারবে? এবার নিশ্চয়ই পারবে না। তাহলে এখানে কি দেয়ালের আকার বা আয়তনের কোনো পরিবর্তন হয়েছে? খালি চোখে সেটাও দেখে বোঝার উপায় নেই, কিন্তু এই সময় তুমি তোমার দেহের কিছু পরিবর্তন দেখতে পাবে। যেমন দেখো, খেলার সময় দেখবে তুমি ক্লান্ত হয়েছো, তুমি ক্লান্ত হবে, একটা দেয়ালকে যে তুমি দীর্ঘক্ষণ ধরে বল প্রয়োগে ঠেলতে থাকো, তুমি ক্লান্ত হবে, তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে, হার্ট বিট যেটা বলে
সেটা কিন্তু বেড়ে যাবে। ঠেলার সময় কি তোমার নিঃশ্বাস প্রশ্বাসের হার বেড়ে গেছিলো? হ্যাঁ, সেটাও বেড়ে যাবে। তোমার শরীরের কোনো অংশ কি গরম হয়েছিল? তোমার হাত টাতগুলো গরম হয়ে যাবে তখন এক জায়গা যদি অনেকক্ষণ ধরে তুমি ঠেলতে থাকো। আর তাহলে এই ব্যাপারগুলোতে আমরা বলতে পারি যে দেয়ালে বল প্রয়োগ করার জন্য আমাদের শক্তি খরচ করতে হয়েছে, এবং সেই যে শক্তি খরচ হয়েছে এটা আমি কি দেখে বুঝতে পারছি, শরীরের কি লক্ষণ দেখে বুঝতে পারছি। দেখো এখানে আমরা বুঝতে পারছি যে শরীরের ক্লান্ত হয়েছে, শরীরটা হৃদস্পন্দনের হার বেড়ে গেছিলো, নিঃশ্বাস প্রশ্বাসের হার বেড়ে গেছিলো, গা গরম হয়ে গেছিলো। হ্যাঁ, এই লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারি যে শরীরের ভেতরে শক্তি খরচ হয়েছে। তাহলে কাজ করার সামর্থ্যকেই আমরা বলেছিলাম শক্তি। তাহলে যখন শক্তি খরচ হয়েছে তখন নিশ্চয়ই কোনো না কোনো কাজ আমাকে এখানে করতে হয়েছে, কিন্তু প্রযুক্ত বলের প্রভাবে আমি দেখেছি যে সেখানে কিন্তু দেয়ালটাকে আমি সরাতে পারিনি। তাহলে আমি কি বলবো এখানে কিভাবে যে কাজ হয়েছে? দেখো এখানে যদি ইটের দেওয়াল না হয়ে একটা যদি রাবারের দেওয়াল থাকতো তাহলে কিন্তু আমি এটা বুঝতে পারতাম যে রাবারের দেওয়ালটা কিন্তু ভেতরের দিকে খানিকটা ঢুকে যেত, তাহলে সেখানে কিন্তু তার আকৃতিগত পরিবর্তন আমরা এখানে দেখতে পেতাম। ঠিক আছে, তাহলে সেখানে আমাদের স্বীকার করতে কোনো দ্বিধা ছিল না যে সেখানে কাজ হয়েছে। এবার ইটের দেওয়াল বলেই ওইখানে মুশকিল হচ্ছে যে ইটের দেওয়ালের ক্ষেত্রে আমরা ওই পরিবর্তনটা কিছুই আকৃতিগত পরিবর্তন হলেও সেটা বুঝতে পারছি না। এটা বলেছে যে একটা চক নিয়ে যদি দেওয়ালের একটা অংশে ভালো করে ঘষে ওই জায়গাটা সাদা করে দাও, মানে চকের গুঁড়োগুলো যদি ওই জায়গাটায় দেওয়ালের ওই জায়গাটায় লেগে যায়, এইবার ওই সাদা অংশে দেওয়ালটাকে ঠেলো, তখনও স্বাভাবিকভাবে ইটের দেওয়াল তো সরবে না। এবার দেওয়ালের ওই স্থানটা ভেতরে কি ঢুকে গেছে সেটাও আমরা বুঝতে পারবো না, কিন্তু ওই যে চকের গুঁড়োগুলো ওখানে তুমি লাগিয়ে দিয়েছিলে ওর কিছুটা অংশ দেখবে তোমার হাতের মধ্যে উঠে এসেছে। ঠিক আছে, তোমার তালুতে লেগে থাকবে। আর তুমি যখন ঠেলবে এখানে আরও বলেছে যে তোমার হাতের তালুর যে মাংসপেশি সেটা খানিকটা কিন্তু চেপটে যাবে। তাহলে এবার বলছে যে রবারের যদি হতো দেওয়ালটা তাহলে কিন্তু আমরা এখানে দেওয়ালেরও আকৃতিগত পরিবর্তন হয়েছে সেটা বুঝতে পারতাম। ইটের দেওয়ালের ক্ষেত্রেও আকৃতিগত কিছু পরিবর্তন হয়, কিন্তু সেটা আমরা কিন্তু এত সামান্য যে খালি চোখে দেখতে পাচ্ছি না। চকের গুঁড়ো ব্যবহার করে দেখার চেষ্টা করেছি যে বল প্রয়োগে সেখানেও স্মরণ হয়েছে যে চকের খানিকটা গুঁড়ো কি হয়েছে, স্মরণ হয়েছে, মানে সামান্য স্মরণ হয়েছে, আমার হাতে লেগে গেছে, সেটা দেয়াল থেকে হাতে উঠে এসেছে। তাহলে দেয়ালে যে বল প্রয়োগ করার জন্য পেশিকোষে দরকার পড়ছে কি অতিরিক্ত শক্তি। ঠিক আছে, যখন আমি দেয়ালে বল প্রয়োগ করে একটা দেয়ালকে ঠেলার চেষ্টা করছি তখন কি পেশিকোষে আমার শক্তি দরকার পড়ছে, অতিরিক্ত শক্তি দরকার পড়ছে। কোষে তখন শ্বসন কার্য বেড়ে যায়, যেটা শক্তির যোগান দেবে সেই শ্বসন কার্য বেড়ে যায়। খাদ্য অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, খুব ভারী কাজ করার পর পরিশ্রম করার পর খিদে পায়। আচ্ছা, খাদ্য অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, এর ফলে বেড়ে যায় হৃদস্পন্দন, রক্তবাহে যে রক্তচাপ বেড়ে যায়, নিঃশ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায়, পেশিকোষের দরকার পড়ে এক ধরনের বিশেষ প্রকারের শ্বসন। ঠিক আছে, পেশিকোষে এইটা কিন্তু শুরু হয়ে যায়, এই বিশেষ ধরনের শ্বসন, মানে পেশিকোষে তখন শক্তি দরকার পড়ে কিন্তু সেখানে অক্সিজেনের যোগান যেহেতু প্রয়োজনের তুলনায় কম, সেই চাহিদা মেটাতে কোষে বিশেষ ধরনের শ্বসন শুরু হয়ে যায়, এবং তার ফলে পেশিকোষে জমতে থাকে ল্যাকটিক অ্যাসিড। তখনই আমার ওই পেশিতে ব্যথা হয়। পরিশ্রম করার পরে দেয়ালটা যদি এক নাগাড়ে কেউ ঠেলতে থাকে তাহলে দেখবে পেশিতে ব্যথার অনুভূতি হয়, মানে পেশিকোষে ল্যাকটিক অ্যাসিড জমার ফলে এরকম অনুভূতি জাগে। শ্বসনের হার বেড়ে যাওয়ার জন্য দেখো তাপ শক্তিও বেশি পরিমাণে উৎপন্ন হয়, সেই জন্য শরীরটাও গরম হয়। তাহলে আমরা ওই যে লক্ষণগুলো একটু আগে দেখলাম যে ক্লান্তি, এই যে হৃদস্পন্দনের হার বৃদ্ধি, শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি, গা গরম হওয়া, হ্যাঁ, তারপরে শরীরের কোনো অংশে পেশিতে ব্যথা হওয়া, এইগুলো কেন হয় সেটা আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারলাম। সবই হচ্ছে আমার কাজ করার জন্য, কিন্তু এগুলো কিছুই আমাদের চোখে পড়ে না, আমরা শুধু অনুভূতি দিয়ে বুঝতে পারি। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা গেল আমাদের মোদ্দা কথা আজকের কাজ এবং শক্তি সম্পর্কিত আলোচনা।